সামনের মাসেই অর্থাৎ আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে রয়েছে সাধারণ নির্বাচন। হাসিনা সরকারের পতনের পর এই প্রথম নির্বাচন বাংলাদেশে, এবং হাসিনা সরকারের পতনের পর থেকেই আমরা দেখেছি বিভিন্ন ইস্যুতে বারবার উত্তপ্ত হয়েছে বাংলাদেশ। আর এবার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেই বাংলাদেশের নির্বাচন হতে চলেছে। এই সমস্ত পরিস্থিতিতে কেমন হতে চলেছে বাংলাদেশের সাধারণ নির্বাচন, সেই নিয়েই আজ কথা বলবো। আমাদের সাথে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভ সরকার। অর্কদা, আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন। বাংলাদেশ কি আদেও এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের জন্য প্রস্তুত? আসল ব্যাপার, আওয়ামী লীগ নিষেধাজ্ঞার জন্য এই নির্বাচনে অংশ নিতে পারছে না। আওয়ামী লীগ একটা কল দিয়েছে, নো ভোট নো ভোট। ওদের নির্বাচনী প্রতীক হচ্ছে নৌকা, সেই জন্য নো ভোট নো ভোট। বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থক অন্তত 33%। তাহলে আওয়ামী লীগ যদি ভোট না দেয়, মানে ভোটে অংশ নিতে না পারে, তাহলে আওয়ামী লীগের সমর্থকরা কি করবেন? তারা কি ভোট বয়কটের রাস্তাতেই হাঁটবেন? পার্টির নেতারা বিদেশ থেকে, ভারতের মাটি থেকে এই ডাকটা দিয়েছেন, কিন্তু ভোট বয়কটের ডাককে বাস্তবে প্রতিফলিত করতে গেলে নিচের তলায় যে সংগঠনের দরকার, বর্তমানে আওয়ামী লীগের সেটা নেই। তাদের অনেক নেতা কর্মী জেলবন্দি, অনেকে দেশান্তরী। তাহলে নো ভোট নো ভোট এই স্লোগান কতটা কার্যকর হবে তা নিয়ে আমার মনে প্রশ্ন আছে। তাহলে আওয়ামী লীগের ভোটাররা কি করবেন? আওয়ামী লীগের ভোটারদের নিজেদের দিকে টানতে চেষ্টার কসুর করছে না বিএনপি এবং জামাতে ইসলামী। বিএনপি বঙ্গবন্ধুকে অসম্মান করে কোনো কথা বলেনি। তারা বলেছে তারা মুক্তিযুদ্ধের চেতনাকে জাগিয়ে রাখতে চায়। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান নিজে মুক্তিযোদ্ধা ছিলেন। বিএনপি দাবি করে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের ঘোষণা জিয়াউর রহমানই করেছিলেন। তাহলে আওয়ামী লীগের সমর্থকদের নিজেদের পাশে টানতে বিএনপি বলছে আমরা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ সবার জন্য এবং আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। অপরদিকে জামাতে ইসলামী, যারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের দোসর ছিল, 2024-এর জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের নিচের তলার কর্মীদের অনেককে সহায়তা করেছিল জামাতে ইসলামী। আইনগত সহায়তা, তাদেরকে নিরাপদে থাকার ব্যবস্থা করা। আবার জামাতে ইসলামী ঘোষিতভাবে মুক্তিযুদ্ধের বিরোধী, কিন্তু তারা বাংলাদেশের গ্রামে গঞ্জে আওয়ামী লীগের সমর্থকদের শেখ হাসিনা সরকারের পতনের পর সন্ত্রাসের হাত থেকে বাঁচিয়েছিল অনেককে। সুতরাং একটা টানাপোড়েন চলছে যে আওয়ামী লীগের সমর্থকদের ভোট কারা পাবে তাই নিয়ে। তবে এবারের লড়াইটা মূলত বিএনপির সঙ্গে জামাতে ইসলামী। একটা বিষয় দেখা যাচ্ছে, ভারত বিদ্বেষের একটা ট্রেন্ড বাংলাদেশে, এটা কি এবারের ভোটে একটা বড় ফ্যাক্টর হতে চলেছে? ভারত বিদ্বেষ ওদের খুব একটা পুরনো অস্ত্র। নির্বাচন আসলেই সেই অস্ত্রে ওরা শান দেয়। অকৃতজ্ঞ যে দেশ বাংলাদেশের গঠনে সবথেকে বড় ভূমিকা নিয়েছিল, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ থেকে বিশ্ব জনমত গড়ে তোলা, ভারতীয় সেনাবাহিনীর আত্মবলিদান তো বাংলাদেশ। কিন্তু এই অকৃতজ্ঞ অনেকে, তারা ভারতের এই ভূমিকাকে স্বীকার করে না, বলে ভারত আধিপত্যগামী। বাংলাদেশের সঙ্গে অনেক অন্যায্য সুযোগ সুবিধা বাণিজ্য চুক্তি তারা করে এসছে। বিশেষ করে ইউনূসের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এবং ইউনূস নিজে ঘোষিত ভারত বিরোধী। বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক মধ্যে টানাপোড়েন চাপানুতর আছে। বিশেষ করে 2001 থেকে 2006 সাল যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, তখন চট্টগ্রামে শিল্প বন্দরে কন্টেনার ভর্তি অস্ত্র নেমেছিল
এবং সেটা উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদীদের হাতে তুলে দেওয়ার জন্যই এসেছিল। তখন স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন বাংলাদেশে লুৎফুজ্জামান বাবর, আর শিল্পমন্ত্রী ছিলেন জামাতের সাবেক আমির। এরা দুজনেই সাজাপ্রাপ্ত হন অস্ত্র পাচারের মামলায়। তাই বিএনপিকে নিয়ে ভারতের মনে একটা সন্দেহ দোলাচল আছে। আওয়ামী লীগের সঙ্গে ভারতের দীর্ঘদিনের যে সুসম্পর্ক, বিএনপির সঙ্গে তা নেই। কিন্তু এখন বিএনপিও বুঝছে যে বৃহৎ প্রতিবেশী ভারতকে হোস্টাইল করে রাখলে তাদের পক্ষে, তারা যদি ক্ষমতায় আসে, বাংলাদেশকে শাসন করা সম্ভব নয়। তাই বিএনপি অনেকটা সুর নরম করেছে। জামাতে ইসলামী বলে যে আমরা তো ভারত বিরোধী নই, কিন্তু স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ইসলামিক রীতি মেনে চলবে, সেটাই আমরা চাই। জামাতের মধ্যে দুটো অংশ আছে, একটা হচ্ছে গণতান্ত্রিক, অনেকটা উদার, সবাইকে নিয়ে চলার পক্ষপাতী, আর একটা আছে যারা ক্যালিফেট প্রতিষ্ঠা করতে চায়। তাদের সঙ্গে ইউনুসের এই ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি, তাদের যোগসূত্র আছে এবং তারা এই ভারত বিরোধিতাকে তুঙ্গে তুলেছে। সম্প্রতি এতে ঘৃতাহুতি হয়েছে মুস্তাফিজুরকে কেকেআরের থেকে বাদ দেয়া নিয়ে। এটা নিয়ে তীব্র হয়েছে ভারত বিরোধিতা। তবে টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের খেলা না খেলা, তারা বলেছে ভারতে তারা খেলবে না, তাদের খেলাগুলো শ্রীলঙ্কায় করতে। আইসিসি এখনো পর্যন্ত বাংলাদেশের এই আবদার মানেনি। আর বাংলাদেশ যদি শেষ পর্যন্ত নাও খেলে, যদি আইসিসি রাজি না হয় ভেন্যু পরিবর্তন করতে, তো বাংলাদেশেরও প্রভূত আর্থিক ক্ষতি হবে। এই সব নিয়ে একটা উত্তেজনা আছে এবং বাংলাদেশে ভারত বিরোধিতার সুর আজকের নয়, নতুনও নয়, কিন্তু ইউনুসের জমানায় সেই ভারত বিরোধিতার সুরটা আরও উচ্চক্রমে উঠেছে এবং ইউনুস ঘোষিত ভারত বিরোধী, পাকিস্তানকে মদদ দিয়ে বাংলাদেশের মাটিকে ও জঙ্গি সন্ত্রাসীদের আতুর ঘর হিসাবে তুলে তুলতে চাইছে এবং অদূর ভবিষ্যতে বাংলাদেশের মাটি থেকে ভারতকে যে নিশানা করা হবে না, ভারতীয় এস্টাবলিশমেন্ট কিন্তু সেরকম কোনো গ্যারান্টি দিচ্ছে না। যেমন চিকেন নেককে নিয়মিতভাবে কি বলবো আর কি মন্তব্য করছে বাংলাদেশের ইউনুসের সরকারের আধিকারিকরা। চিকেন নেক একটা স্পর্শকাতর বিষয়। আমরা নিরাপত্তা যথেষ্ট বাড়িয়েছি এবং চিকেন নেকে যদি বাংলাদেশ কোনো অ্যাডভেঞ্চার করতে চায়, আমাদের 30 মিনিটও লাগবে না পুরো বাংলাদেশকে দখল করে নিতে। সংখ্যালঘুদের উপর অত্যাচারের একটা অভিযোগ আমরা ক্রমাগত শুনছি বাংলাদেশে, সেটা কি কোনো ফ্যাক্টর হতে চলেছে? অভিযোগ 16 আনার উপর 18 আনা সত্যি। কারণ 1971 সালে বাংলাদেশ যখন গঠিত হয়, তখন সে দেশে হিন্দুদের জনসংখ্যা ছিল 22-23%। 54 বছর পরে সেটা কমে দাঁড়িয়েছে 8%-এর কাছাকাছি। এর থেকেই বোঝা যায় যে বাংলাদেশে সনাতনীদের অবস্থাটা ঠিক কী। আবার ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল, তখন এখানে মুসলমান জনসংখ্যা ছিল 14.5%, আর 78 বছর পর সেটা প্রায় 20%। বাংলাদেশে হিন্দুদের সংখ্যা কমলো, প্রায় 1/3 হয়ে গেল, আর ভারতবর্ষে মুসলমানদের সংখ্যা বাড়ল। অর্থাৎ পাকিস্তানে 1% আছে, বাংলাদেশে 8% আছে হিন্দুরা, কিন্তু ভারতে মুসলমান সংখ্যা বাড়ছে এবং ইসলামী দেশ নয় এমন দেশগুলোর মধ্যে ভারতবর্ষেই মুসলমানদের সংখ্যা সর্বোচ্চ। সুতরাং আমরা বুঝতেই পারছি যে বাংলাদেশে ধর্মীয় নিপীড়ন কতটা প্রবল। সব জমানাতেই হয়েছে, আওয়ামী লীগের সময় হয়েছে, অতীতে বিএনপির সময় হয়েছে। এখন বেছে বেছে সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে। আসলে জঙ্গি জেহাদিরা এবং র্যাডিক্যাল ইসলামিস্টরা চাইছে বাংলাদেশকে হিন্দু শূন্য করতে। সেই জন্য পরিকল্পিতভাবে তাদের সম্পত্তি দখল করা হচ্ছে, তাদেরকে কি বলবো আর কি, যখন তখন তাদেরকে আক্রমণের মুখে পড়তে হচ্ছে, মাতৃশক্তি লাঞ্ছিত হচ্ছে, এসব হচ্ছে। আমরা প্রতিবাদ জানিয়েছি কূটনৈতিকভাবে, যেহেতু ওরা স্বাধীন একটা দেশ, কূটনৈতিক পথে সমাধান করতে হবে। চাপ বাড়ানো আছে, ওখানকার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদও সংগঠিত হচ্ছে। চিন্ময় প্রভুর এখনো জামিন হয়নি। তা বাংলাদেশের সনাতনীরা ভালো নেই।
এই অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর থেকেই এই কার্যকলাপের অভিযোগ আরও বেশি করে শোনা যাচ্ছে। সেই মোহাম্মদ ইউনূস যিনি এই অন্তর্বর্তী সরকারের প্রধান, তার ভবিষ্যৎ তাহলে কি হতে চলেছে এই ভোটের পর? ইউনূস তার একটা সম্মানজনক পুনর্বাসন চাইবেন। যদি বিএনপি সরকার করে, ইউনূসকে তারা রাষ্ট্রপতি করতে পারে। আবার শোনা যাচ্ছে যে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের পর সেই জায়গায় যাতে ইউনূস বসতে পারেন, সেই জন্য তিনি লবি করছেন। উনি অত্যন্ত ক্ষমতালোভী একজন মানুষ, দেহত্যাগ না করলে পদত্যাগ করার বান্দা উনি নন। তাই ইউনূস সর্বতভাবে চেষ্টা করছেন যে কোনো একটা সম্মানজনক পুনর্বাসন যেন তাকে দেয়া হয়, তা নিয়ে তিনি চেষ্টার কোনো ত্রুটি রাখছেন না। তবে যে দলই ক্ষমতায় আসুক না কেন, ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কে তার কি প্রভাব পড়তে পারে এই মুহূর্তে বলা খুব মুশকিল। কূটনৈতিক সম্পর্ক এখন সর্বকালীন তলানিতে আছে। আমরা চাই বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কের সোনালী অধ্যায়। একটা নির্বাচনের মাধ্যমে একটা সরকার ক্ষমতায় আসলে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক কি হবে, সেটা তখনই আলাপ আলোচনার মাধ্যমে সেই সরকারের অভিমুখ কী, ভারত সম্পর্কে তাদের মূল্যায়ন কী, সেটা দেখে নিয়েই সাউথ ব্লক সিদ্ধান্ত নেবে। তার আগে বলা যায় না যে সম্পর্কের গতিপথ কোন খাতে বইবে। মানে কোন দল ক্ষমতায় এলে সম্পর্ক একটি উন্নতির দিকে যেতে পারে? বিএনপি সিগন্যাল পাঠাচ্ছে ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে। তা বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা প্রবল। তাহলে বিএনপি ক্ষমতায় আসলে অন্তত একটা সম্পর্কে স্থায়িত্ব পেতে পারে বলেই অনেকে মনে করছেন। শুরুতেই ঠিক যেমনটা বলেছিলাম যে হাসিনা সরকারের পতনের পর এই প্রথম নির্বাচন বাংলাদেশে, এবং আওয়ামী লীগের যারা সমর্থক রয়েছেন তাদের ভোট কোন দিকে যায় তার ওপরেই কিন্তু অনেকটাই নির্ভর করছে বাংলাদেশের এই নির্বাচনের ফলাফল। এবং ফলাফলে কারা ক্ষমতায় আসবেন তার উপর নির্ভর করছে ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক আগামী দিনে কোন দিকে মোড় নেবে। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে অনন্যা দে, কেটিভি বাংলা।